সাফল্য আর কেরিয়ারের ইঁদুর দৌড়ে আমরা কি নিজেদের অস্তিত্বটাই হারিয়ে ফেলছি? প্রফেশনালিজমের দোহাই দিয়ে আজ আপনার কপাল থেকে বিন্দি আর হাত থেকে পবিত্র সুতো সরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, সেটা কি শুধুই ড্রেস কোড, নাকি সুপরিকল্পিত কোনো সাংস্কৃতিক নির্মূলকরণ? টিসিএস থেকে এয়ার ইন্ডিয়া, লেন্সকার্ট থেকে টেক মাহিন্দ্রা, বড় বড় ব্র্যান্ডের এসি রুমের ভেতরে ঠিক কী ঘটছে? কেন বারবার টার্গেট করা হচ্ছে সনাতনী প্রতীকগুলোকে? আজ সময় এসেছে চোখ খুলে সত্যটা দেখার। নমস্কার, আমি চন্দ্রিমা। আজ কথা বলবো সেই অদৃশ্য ষড়যন্ত্র নিয়ে, যা আমাদের কফি মাগের ধোয়ার আড়ালে নিঃশব্দে দানা বাজছে। চলুন গভীরে যাওয়া যাক। টিসিএস নাসিকের আইটি সেক্টরে যে ঘটনাটি ঘটেছে তাকে কেবল অমানবিক বললে কম হবে। অভিযোগ উঠেছে টাটা কনসালটেন্সি সার্ভিসের নাসিক শাখায় সুপরিকল্পিতভাবে 8 জন হিন্দু নারীসহ মোট 9 জন কর্মীকে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর রোডম্যাপ, যেখানে আসিফ আনসারি এবং সাফি শেখের মতো উচ্চপদস্থ কর্মচারীরা ইন্টারভিউ চলাকালীনই এমন মেয়েদের টার্গেট করতেন যারা আর্থিকভাবে দুর্বল বা মানসিকভাবে বিপর্যস্ত। অভিযোগ অনুযায়ী এই নারীদের গোমাংস খেতে বাধ্য করা, বোরখা পরতে চাপ দেওয়া, এমনকি ইসলামী প্রার্থনা করতেও বাধ্য করা হতো। সবচাইতে চাঞ্চল্যকর তথ্য হলো, এই পুরো ষড়যন্ত্রটি চলত ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। দীর্ঘদিনের মৌনতা ভেঙে যখন 9টি এফআইআর দায়ের হয়, তখন টনক নড়ে কর্তৃপক্ষের। এই ঘটনাটি প্রমাণ করে যে সিকিউরিটি ও সেকুলারিজমের আড়ালে কোনো কর্পোরেট ডেস্কে আসলে চলছে জিহাদের চর্চা। লেন্সকার্ট, ড্রেসের কোডের আড়ালে সাংস্কৃতিক সেন্সরশিপ। চশমার দুনিয়ায় নামী ব্র্যান্ড লেন্সকার্ট সম্প্রতি বিতর্কের তুঙ্গে ওঠে তাদের একটি 23 পাতার ইন্টারনাল গ্রুমিং ম্যানুয়াল বা সাজগোজের নির্দেশিকা নিয়ে। অভিযোগ উঠেছে এই নির্দেশিকায় হিন্দু কর্মীদের জন্য অত্যন্ত বৈষম্যমূলক নিয়ম জারি করা হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, হিন্দু কর্মীরা হাতে পবিত্র লাল সুতো বাঁধতে পারবে না, কপালে বিন্দি বা সিঁদুর পরা নিষিদ্ধ, এমনকি ধর্মীয় আংটি পরার ওপরও বিধিনিষেধ চাপানো হয়। অথচ ঠিক উল্টো ছবিটা দেখা গেছে অন্য ক্ষেত্রে। সেখানে হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছিল, শর্ত ছিল সেটি কালো রঙের হতে হবে। প্রশ্ন উঠছে, আধুনিকতা আর প্রফেশনালিজমের দোহাই দিয়ে কেন বারবার শুধু সনাতনী প্রতীকগুলোকেই আনপ্রফেশনাল তকমা দিয়ে মুছে দেওয়ার চেষ্টা চলছে? সিইও পীয়ূষ বানসাল পরে ক্ষমা চাইলেও এই ঘটনাটি কর্পোরেট সেক্টরে এক গভীর অ্যান্টি হিন্দু মানসিকতার প্রতিফলন হিসেবেই দেখছে বিশ্লেষকরা। টেক মাহিন্দ্রা, কর্পোরেট অফিসের ভেতরেই কি মিনি পাকিস্তান? মুম্বাইয়ের গোরেগাঁওয়ের টেক মাহিন্দ্রা বিপিও ইউনিট থেকে আসা একটি অভিযোগ পুরো আইটি পাড়াকে স্তম্ভিত করে দিয়েছে। সেখানে কর্মরত এক নারী কর্মী তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে কর্মক্ষেত্রটিকে মিনি পাকিস্তান হিসেবে বর্ণনা করেছেন। অভিযোগের তীর গোলাম গাউস নামে এক এইচআইআর কর্মকর্তার দিকে, যিনি কিনা নিজের ক্ষমতার অপব্যবহার করে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দিচ্ছিলেন। অভিযোগ অনুযায়ী সেখানে প্রায় 60% বেশি কর্মী এই বিশেষ সম্প্রদায়। এই আধিক্যের ফলে অফিসের পরিবেশ বদলে গেছে, যেখানে মুসলিম নারীদের নেকাব পরে কাজ করার পূর্ণ স্বাধীনতা দেয়া হচ্ছে বা বড় আকারে ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। সেখানে হিন্দু নারী কর্মীরা এক ধরনের নিরাপত্তাহীনতা এবং শিকারী মানসিকতার শিকার হচ্ছেন বলে দাবি করা গেছে। এই ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ডাইভার্সিটির দোহাই দিয়ে কিভাবে অনেক সময় অফিসের ভেতরেই ধর্মীয় মেরুকরণ তৈরি করা হচ্ছে। টিসিএস চেন্নাই, ম্যানেজারের চেয়ারে বসে ধর্মান্তরের ফাঁদ। চেন্নাইয়ের টিসিএস শাখায় অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তবরেজ মোহাম্মদ নামের একজন ম্যানেজার। চাঞ্চল্যকর তথ্য হলো, এই তবরেজ মোহাম্মদের আসল নাম ছিল দিবাকর। 2016 সালে তিনি ধর্মান্তরিত হয়। অভিযোগ উঠেছে তিনি এবং তার উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফা মিলে তাদের কর্পোরেট ক্ষমতাকে ব্যবহার করে হিন্দু কর্মীদের ইসলাম গ্রহণে বাধ্য করার চেষ্টা করতেন। একজন প্রাক্তন সহকর্মী সাক্ষ্য দিয়েছে যে নিচের স্তরের কর্মীদের ওপর এমন এক মানসিক এবং পেশাদার চাপ তৈরি করা হতো যাতে তারা নিজেদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য হতো। কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পেতেন না। এই ঘটনাটি প্রমাণ করে যে অনেক সময় ব্যক্তিগত ধর্মীয় এজেন্ডাকে চরিতার্থ করার কর্পোরেট হায়ারকিকে হাতিয়ার করে ব্যবহার করা হচ্ছে, যা সরাসরি পেশাদার নৈতিকতার বিরোধী। কলকাতা টিসিএস, নিখোঁজ হিন্দু নারী এবং ধর্মান্তরের কালো ছায়া।
কলকাতার আইটি হাব সল্টলেক বা নিউ টাউনের চাকচিক্যের আড়ালে কি দানা বাঁধছে কোনো গভীর ষড়যন্ত্র? এপ্রিল 2026-এ টিসিএস গীতাঞ্জলি পার্ক থেকে আসা রিপোর্টগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে। অভিযোগ উঠছে সেখানে কর্মরত বেশ কিছু হিন্দু নারী কর্মী প্রথমে ধর্মান্তরিত হয়, তারপর তাদের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সোশ্যাল মিডিয়া স্থানীয় বাসিন্দারা দাবি করছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কলকাতার আইটি সেক্টর জুড়ে একটি সুসংগঠিত নেটওয়ার্ক সক্রিয় হয়েছে। এই চক্রটি প্রথমে কর্মক্ষেত্রে থাকা নারীদের টার্গেট করে, তাদের মগজ ধোলাই করে ধর্মান্তরিত করে এবং পরে তাদের অন্য কোথাও সরিয়ে ফেলে। সবচাইতে ভয়ের বিষয় হলো, অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের একাংশই বিষয়টি নিয়ে তদন্ত করতে গড়িমসি করছে বলে জানা যায়। কলকাতার বুকে এই ধরনের টার্গেটেড অন্তর্ধান আইটি পেশাদারদের মধ্যে এক গভীর আতঙ্কের সৃষ্টি করেছে। এয়ার ইন্ডিয়া, ইউনিফর্মের নামে হিন্দু প্রতীকে কাচি। টাটা গ্রুপ অ্যান্ড এয়ার ইন্ডিয়ার দায়িত্ব নেওয়ার পর কেবিন ক্রিউদের জন্য যে নতুন নির্দেশিকা জারি করা হয় তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। 2022 সালের শেষ দিকে সামনে আসা সেই নিয়মাবলীতে দেখা যায় হিন্দু নারীদের হাজার বছরের ঐতিহ্য সব প্রতীকের ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলসূত্র, সিঁদুর, বিন্দি, এমনকি বিয়ের চুড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি হাতে রাখা পবিত্র সুতো বা কালাওয়া বা পায়ের আঙুলে পরা আঙ্গটকেও ইউনিফর্মের পরিপন্থী বলে ঘোষণা করা হয়েছে। সমালোচকদের প্রশ্ন, যেখানে এই নির্দেশিকায় হিন্দু সংস্কৃতির প্রতিটি চিহ্নকে খুঁটিয়ে খুঁটিয়ে নিষিদ্ধ করা হলো, সেখানে অন্য ধর্মের পোশাক বা প্রতীকের ওপর এমন কড়াকড়ি নেই কেন? প্রফেশনালিজমের দোহাই দিয়ে ভারতের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর এই আক্রমণকে অনেকেই সাংস্কৃতিক নির্মূলকরণ হিসেবে দেখেছেন। তানিস্ক, গয়নার বিজ্ঞাপনে কি লাভ জিহাদের মহিমা কীর্তন? 2020 সালে টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড তানিস্ক একটি বিজ্ঞাপনের কারণে দেশ জুড়ে তীব্র প্রতিবাদের মুখে পড়ে। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছিল একজন হিন্দু পুত্রবধূ এবং তার মুসলিম শ্বশুরবাড়ির সাদরে আয়োজন করা একটি সাধভক্ষক বা বেবি শাওয়ারের অনুষ্ঠান। আপাত দৃষ্টিতে এটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মনে হলেও সাধারণ মানুষের একাংশ এবং অ্যাক্টিভিস্টরা একে বাস্তব বিমুখ বলে সমালোচনা করেছে। তাদের দাবি ছিল এই বিজ্ঞাপনটি আদতে লাভ জেহাদের মতো কঠোর বাস্তবতাকে আড়াল করে একটি একপাক্ষিক এবং রোম্যান্টিক চিত্র তুলে ধরার চেষ্টা করছে। বিতর্কের চাপে তানিস্ক তাদের ইউটিউব কমেন্ট সেকশন বন্ধ করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত বিজ্ঞাপনটি তুলে নেওয়া হয়েছে। এটি কর্পোরেট জগতের সেই প্রচেষ্টাকেই সামনে আনে যেখানে সেকুলারিজমের নামে বারবার সংখ্যাগুরু সমাজের ভাবাবেগকে ব্যবহার করার অভিযোগ উঠেছে। সার্ফ এক্সেল, রঙের উৎসব কি তবে অন্যের জন্য আপদ? 2019 সালে হোলি বা দোল উৎসবের সময় হিন্দুস্তান ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেল একটি বিজ্ঞাপন তৈরি করে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছিল একটি ছোট হিন্দু মেয়ে সাইকেল করে অন্য এক মুসলিম ছেলেকে রঙের হাত থেকে বাঁচিয়ে মসজিদে পৌঁছে দিচ্ছে, যাতে তার সাদা জামায় রং না লাগে এবং সে নির্বিঘ্নে নামাজ পড়তে পারে। আপাত দৃষ্টিতে একে সুন্দর মনে হলেও সমালোচকদের বক্তব্য ছিল ভিন্ন। তাদের দাবি, এখানে পরোক্ষভাবে দেখানো হয়েছে যে হিন্দু রঙের উৎসব আসলে অন্যদের জন্য এক ধরনের নোংরামি বা সমস্যা, যা থেকে কাউকে বাঁচানোর প্রয়োজন আছে। নিজের ধর্ম পালন করতে গিয়ে অন্যকে কেন অপরাধবোধে ভুগতে হবে, এই প্রশ্ন তুলেই বিশ্বজুড়ে #বয়কট সার্ফ এক্সেল ট্রেন্ড শুরু হয়। অভিযোগ ওঠে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সুকৌশলে হিন্দু উৎসবগুলোকে নেতিবাচকভাবে চিত্রিত করে একপাক্ষিক তোষণের রাজনীতি করছে। HDFC ব্যাংক, নবরাত্রির বিজ্ঞাপনে বিন্দির অবমাননা। 2023 সালের অক্টোবর মাসে যখন সারা দেশে পবিত্র নবরাত্রির আমেজে মেতে রয়েছে, ঠিক তখনই HDFC ব্যাংকের একটি বিজ্ঞাপনে তীব্র বিতর্কের জন্ম দেয়। তাদের ভিজিল অ্যান্টি ক্যাম্পেইনের একটি বিজ্ঞাপনে দেখা যায় একজন নারীর কপালে চিরাচরিত বিন্দির বদলে একটি ইউনিভার্সাল প্রোহিবিটিশন বা নো এন্ট্রি সাইন ব্যবহার করা হয়েছে। হিন্দু ধর্মে বিন্দি বা তিলকের তৃতীয় নয়ন এবং নারী শক্তির প্রতীক হিসেবে দেখা যায়। সেখানে এমন একটি চিহ্নের ব্যবহারকে সরাসরি ধর্মীয় অবমাননা হিসেবে দেখেছেন নেটিজেনরা। ক্ষোভ আরও বাড়ে যখন দেখা যায় একই ব্যাংকে ঈদ বা অন্য উৎসবের সময় অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বিজ্ঞাপন প্রচার হচ্ছে। একপাক্ষিক এই আধুনিকতা এবং হিন্দু প্রতীকের প্রতি এমন বিদ্রুপাত্মক দৃষ্টিভঙ্গি এই ব্যাংকটিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। ফ্যাব ইন্ডিয়া, দীপাবলি যখন জশন-ই রিওয়াজ,
2021 সালের অক্টোবর মাসে পোশাক বিপণন সংস্থা ফ্যাব ইন্ডিয়া তাদের দীপাবলির কালেকশনের নাম দেয় জশন-ই-রিওয়াজ, একটি প্রাচীন বৈদিক উৎসব যা আলোর উৎসব হিসেবে পরিচিত। তার গায়ে জোর করে উর্দু তকমা সেঁটে দেওয়ার এই চেষ্টাকে সহজভাবে নেয়নি সাধারণ মানুষ। অভিযোগ ওঠে এটি কেবল সৃজনশীলতা নয়, বরং সুপরিকল্পিতভাবে দীপাবলির হিন্দু পরিচয়কে মুছে ফেলার একটি ইসলামী আভিজাত্যের মোড়কে পেশ করার চেষ্টা। সামাজিক মাধ্যমে যখন ফ্যাব ইন্ডিয়ার ডিজিটাল পার্টনারদের নিয়ে খোঁজখবর শুরু হয়, তখন দেখা যায় এই প্রচারণার নেপথ্যে থাকা অনেকের ঝোঁক একটি বিশেষ ঘরানার সাহিত্য ও সংস্কৃতির দিকে। তীব্র প্রতিবাদের মুখে ফ্যাব ইন্ডিয়া শেষ পর্যন্ত তাদের বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয়। তখন ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে কর্পোরেট ব্র্যান্ডগুলো আমাদের সংস্কৃতির শিকড় উপড়ে ফেলার চেষ্টা করছে। নমিতা থাপার বিজ্ঞানের আড়ালে নামাজের উপকারিতা প্রচার। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নমিতা থাপারের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে নমিতা থাপার নামাজের বিভিন্ন মুদ্রা বা শারীরিক অবস্থানের তথাকথিত বৈজ্ঞানিক উপকারিতা ব্যাখ্যা করছেন। একজন সফল কর্পোরেট লিডার এবং সায়েন্স বেসড ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্ণধার হয়েও তিনি যেভাবে এই ধর্মীয় আচারকে স্বাস্থ্য এবং যোগব্যায়ামের সাথে তুলনা করে শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করছে, তাকে অনেকেই পরোক্ষ প্রচার হিসেবে দেখছেন। এতক্ষণ যে ঘটনাগুলো আপনারা শুনলেন, সেগুলো কি কেবল বিচ্ছিন্ন ঘটনা, নাকি এক বিশাল হিমশৈলর চূড়া মাত্র? যখন একটি কর্পোরেট অফিস তার কর্মীদের ডেস্কে রাখা বিন্দিতে আপত্তি করে কিন্তু করিডোরে নামাজের জামাতও বসাতে পিছপা হয় না, তখন বুঝতে হবে ডাইভার্সিটি বা বৈচিত্র্যের সংজ্ঞা বদলে গেছে। যখন বড় বড় ব্র্যান্ডগুলো আমাদের হাজার বছরের উৎসবের নাম বদলে দেয়, কিংবা একজন প্রভাবশালী সিইও বিজ্ঞানের দোহাই দিয়ে বিশেষ কোনো ধর্মীয় আচারের প্রচার করে, তখন এটা আর শুধু বিজনেস পলিসি থাকে না, এটা হয়ে দাঁড়ায় এক গভীর সাংস্কৃতিক চক্রান্ত। প্রশ্ন আজ আপনার কাছে, আপনি যে এসি রুমে বসে কাজ করছেন, তার পাশের ডেস্কেই কি আপনার অজান্তে আপনার পরিচয় মুছে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে না তো? প্রফেশনালিজমের মোড়কে আপনার বিশ্বাসের ওপর বারবার আঘাত হানা হচ্ছে না তো? মনে রাখবেন, আজ যদি আপনি এই সফট জিহাদ বা সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সরব না হন, তাহলে আগামী দিনে হয়তো আপনার অফিসে আপনার নিজের পরিচয়টাই হয়ে যাবে সবচাইতে বড় অপরাধ। সতর্ক থাকুন, সচেতন হন, কারণ সত্যিটা অনেক সময় চোখের সামনে থাকলেও আমরা দেখতে পাই না। এই ঘটনাগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা বা মতামত আমাদের কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। महाराष्ट्र, मेहनतकश किसानों की भूमि, समृद्ध गांवों की पहचान और विकास की असीम संभावनाओं का प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में आज महाराष्ट्र ग्रामीण विकास, जल प्रबंधन और कृषि के क्षेत्र में नई ऊंचाइयां छू रहा है। सिंचाई कुओं के निर्माण के लिए स्पष्ट स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर लागू किए गए हैं, जिससे किसानों को स्थायी जल स्रोत मिल सके। राज्य भर में 1,01,000 से अधिक विकास कार्य पूरे किए जा चुके हैं। इन प्रयासों से अब तक 16 करोड़ 15 लाख से अधिक मानव दिवस रोजगार का सृजन हुआ है। कोकण क्षेत्र में खारे तटीय भूमि के विकास के लिए 286.65 करोड़ रुपए की परियोजना स्वीकृत की गई है और डिजिटल कृषि को बढ़ावा देते हुए हॉटिनेट पंजीकरण में महाराष्ट्र देश में प्रथम स्थान पर है। जल प्रबंधन में उत्कृष्ट कार्य के लिए राष्ट्रीय जल पुरस्कार 2024 में महाराष्ट्र को देश का सर्वश्रेष्ठ राज्य घोषित किया गया है। राज्य सरकार ने पंप्ड स्टोरेज परियोजनाओं के लिए 51 समझौता ज्ञापनों पर हस्ताक्षर किए हैं, जिनसे 70,000 मेगावाट क्षमता विकसित होगी। इन परियोजनाओं से लगभग 3.83 लाख करोड़ रुपए का निवेश आएगा और 1.13 लाख से अधिक रोजगार के अवसर पैदा होंगे। इसके साथ ही नदी जोड़ परियोजनाओं और सिंचाई योजनाओं को तेजी से आगे बढ़ाया जा रहा है। प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की 21वीं किश्त के तहत 1,808 करोड़ रुपए सीधे 90 लाख किसानों के खातों में पहुंचाए गए हैं। राज्य में प्राकृतिक खेती मिशन को बढ़ावा दिया जा रहा है। किसानों के लिए फार्मा मोबाइल ऐप
और डिजिटल किसान आईडी, एग्री स्टैक जैसी आधुनिक व्यवस्थाएं शुरू की गई हैं। कृषि में नई तकनीक लाने के लिए महा एग्री एआई पॉलिसी 2025-2029 लागू की गई है। साथ ही कृषि समृद्धि योजना के अंतर्गत 25,000 करोड़ रुपए का निवेश किया जा रहा है और पीएम एफएमई व्यक्तिगत इकाइयों में महाराष्ट्र आज पूरे भारत में प्रथम स्थान पर है। प्रधानमंत्री नरेंद्र मोदी के मार्गदर्शन में और मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में महाराष्ट्र बना रहा है समृद्ध गांव, सुरक्षित जल संसाधन और समृद्ध किसान। नया विश्वास, नया विकास, नया महाराष्ट्र।